সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, গত 24শে মার্চ 2020 ইংরেজি অর্থাৎ করোনা মহামারী শুরু হতে আজ পর্যন্ত যে কবার তোমাদের জন্য অনলাইন ক্লাসে এসেছি, প্রিয় শিক্ষার্থী, আজ তার মধ্যে 390 নম্বর অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে 390 নম্বর অনলাইন ক্লাসের শুরুতে তোমাদের প্রতি রইল সালাম, শুভেচ্ছা এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। তো আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসের টপিকস হচ্ছে গুচ্ছ বেগ ও দশা বেগ। দেখো, আমি তোমাদের প্রথমে অনুরোধ করব, যারা আমার সাথে সংযুক্ত আছো তোমরা অবশ্যই ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত সংযুক্ত থাকবে এবং তোমরা প্রত্যেকের ওয়ালে ক্লাসের লিঙ্কটা শেয়ার করবে। কারণ তোমরা প্রত্যেকের ওয়ালে যদি ক্লাসের লিঙ্কটা শেয়ার করো তাহলে অবশ্যই তোমাদের সাথে সংযুক্ত থাকা সায়েন্সের বন্ধুবান্ধবীরা ক্লাসটা দেখার সুযোগ পাবে। প্রিয় শিক্ষার্থী, তো তোমরা অবশ্যই আমার বিশ্বাস ক্লাসটা শেয়ার করবে আর ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে সংযুক্ত থাকবে। আর যদি ক্লাসের সাউন্ড বোঝা না যায় বা লেখা স্পষ্ট না হয় তাহলে কমেন্ট বক্সে জানাবে। আমি চেষ্টা করব সাউন্ড স্পষ্ট করার এবং লেখা স্পষ্ট করার। ঠিক আছে? দেখো, তাহলে আমি আজকের টপিকস হচ্ছে দশা বেগ ও গুচ্ছ বেগ। দশা বেগ, দেখো আমি প্রথমে দশা বেগ নিয়ে আলোচনা করব। গতকালকে আমরা বা গত ক্লাসে আমরা যখন আলোচনা করছিলাম তখন আমরা দা ব্রগলির বস্তু তরঙ্গ নিয়ে আলোচনা করছিলাম। দা ব্রগলির বস্তু তরঙ্গ বা কণা দ্বৈত তত্ত্বতে ব্রগলি বলেছিলেন, আলো বা শক্তি বা বিকিরণের যেমন দুইটি প্রকৃতি রয়েছে, কণা প্রকৃতি এবং তরঙ্গ প্রকৃতি, তেমনি পদার্থেরও দুইটি প্রকৃতি রয়েছে, একটা কণা প্রকৃতি এবং তরঙ্গ প্রকৃতি। অর্থাৎ প্রত্যেকটি চলমান কণার সঙ্গে একটি তরঙ্গ জড়িত রয়েছে। একটি তরঙ্গ কি থাকে? সংযুক্ত থাকে। কোনো বস্তুর বা বস্তু কণা চলমান অবস্থায় থাকলে তার সঙ্গে যে তরঙ্গ সংযুক্ত থাকে সেই তরঙ্গকে দা ব্রগলির বস্তু তরঙ্গ বলা হয়। এবং এই তরঙ্গ যে বেগ নিয়ে গতিশীল হয় সেই বেগকে বলা হয় দা ব্রগলির বস্তু তরঙ্গের বেগ। দা ব্রগলির বস্তু তরঙ্গের বেগ বা দশা বেগ। প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলছি, দা ব্রগলির বস্তু তরঙ্গ যে বেগ নিয়ে সামনের দিকে গতিশীল হয় সেই বেগকে বলা হয় দা ব্রগলির বস্তু তরঙ্গ বেগ বা দশা বেগ। ঠিক আছে? এখন দেখো প্রিয় শিক্ষার্থী, যখন অনেকগুলি তরঙ্গ একসাথে গতিশীল হয় এবং গতিশীল হওয়ার সময় একটার উপর আরেকটি উপরিপাতিত হয়, তখন দেখা যায় যে ওই উপরিপাতিত তরঙ্গগুলির জন্য নতুন একটি লব্ধি তরঙ্গ সৃষ্টি হয় এবং ওই লব্ধি তরঙ্গটা যে বেগ নিয়ে সামনের দিকে গতিশীল হয় সেই বেগকে বলা হয় গুচ্ছ বেগ। সেই বেগকে কি বলা হয়? গুচ্ছ বেগ বলা হয়। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ পরিবর্তিত অনেকগুলি তরঙ্গ যখন একসাথে গতিশীল হয় তখন তাদের একটির আরেকটির উপর উপরিপাতনের ফলে নতুন একটি লব্ধি তরঙ্গ সৃষ্টি হয়। ওই লব্ধি তরঙ্গ যে বেগ নিয়ে সামনের দিকে গতিশীল হয় সেই বেগকে বলা হবে গুচ্ছ বেগ। সেই বেগকে কি বলা হবে? গুচ্ছ বেগ। তাহলে দেখো, তাহলে আমরা কি বলতে পারি? দেখো, পদার্থ কণা যে কণাটি সামনের দিকে গতিশীল হয় সেই কণাটি তরঙ্গ নয় কিন্তু তরঙ্গ গোষ্ঠীর সমতুল্য। তরঙ্গ নয় কিন্তু কি গোষ্ঠীর সমতুল্য? তরঙ্গ গোষ্ঠীর সমতুল্য। একই বিস্তার কিন্তু সামান্য পার্থক্য বিশিষ্ট বেগ ও তরঙ্গ দৈর্ঘ্যের দুই বা ততোধিক তরঙ্গ এরূপ তরঙ্গগুচ্ছ কি করে? আমি প্রথমেই বলছিলাম, অনেকগুলি তরঙ্গ যখন একসাথে গতিশীল হয় তখন একটি আরেকটির উপর উপরিপাতনের ফলে নতুন একটি লব্ধি তরঙ্গ তৈরি হয়। এই লব্ধি তরঙ্গ নিজস্ব বেগে চলে। তরঙ্গ গঠনকারী গুচ্ছ তরঙ্গগুলি স্বতন্ত্র তরঙ্গ রাশির একটি গড় বেগ থাকে। আলোচনা করব গতিশীল কোন বস্তুর
দা ব্রগলির তরঙ্গ গুচ্ছের দ্রুতির সমান। গতিশীল বস্তুর দা ব্রগলির গতিশীল বস্তুর দা ব্রগলির তরঙ্গ বেগ গুচ্ছ বেগের সমান। কি বেগের সমান? গুচ্ছ বেগের সমান। এটা আমরা প্রমাণ করব। গুচ্ছ বেগের সমান এই জিনিসটা আমরা কি করব? প্রমাণ করব। অর্থাৎ কোন একটি বস্তু যদি গতিশীল অবস্থায় থাকে সেই বস্তুতে যে বেগ পাওয়া যায়, অর্থাৎ যে ব্রগলি তরঙ্গ বেগ পাওয়া যায়, সেই বেগটা অবশ্যই তরঙ্গ গুচ্ছের যে বেগ হবে সেই বেগের সমান হবে। সেটা আমরা প্রমাণ করব। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমি মনে করলাম অনেকগুলি বেগ এরকম, অনেকগুলি তরঙ্গ এভাবে গতিশীল হচ্ছে, অনেকগুলি তরঙ্গ এভাবে কি হচ্ছে? গতিশীল হচ্ছে। এখানে একটি গুচ্ছ বেগ দেখানো হয়েছে। গুচ্ছ বেগ মানে কি? অনেকগুলি তরঙ্গ একসাথে গতিশীল হলে তাদের জন্য নতুন একটি তরঙ্গ তৈরি হয়, সেই তরঙ্গটিকে আমরা মুক্তি তরঙ্গ বলি। এবং অনেকগুলি তরঙ্গ একসাথে গতিশীল হওয়ার কারণে যে বেগ হয় সেই বেগকে আমরা বলি গুচ্ছ বেগ। সুতরাং এই চিত্রে একটি গুচ্ছ বেগ দেখা হয়েছে। ডি ব্রগলি বা ডা ব্রগলির তরঙ্গ বেগ বা দশা বেগ যদি ডা ব্রগলির তরঙ্গ বেগ বা দশা বেগকে যদি আমি ভিভি দ্বারা প্রকাশ করি, কণার বেগ বা ডা ব্রগলির তরঙ্গ বেগ বা দশা বেগ যদি ভিভি হয়, তাহলে আমরা ভিভি সমান লিখতে পারি নিউ ল্যামডা। ভিভি সমান আমরা কি লিখতে পারি? নিউ ল্যামডা। কারণ আমরা জানি যে কোন একটি তরঙ্গ গতিশীল হলে তার বেগ যদি v হয়, v সমান n ল্যামডা। v সমান কি ল্যামডা? n ল্যামডা। এখানে n মানে কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এখানে নিউ মানে কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এখানে নিউ মানে হচ্ছে যে আমরা কণা কল্পনা করছি, সেই কণার জন্য এখানে কম্পাঙ্ক আমরা ধরে নিয়েছি নিউ। ঠিক আছে? এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমি যদি এখানে একটু নিউ এর মান বসাই বা ল্যামডা এর মান বসাই, তাহলে আমরা কি পাই? দেখো, আমরা নিউ সমান লিখতে পারি 2। দেখো, আমরা জানি যে ওমেগা সমান 2 নিউ। ওমেগা সমান কি? নিউ 2 নিউ, এটা আমরা আগে জানি। এখন আমি যদি এখান থেকে নিউ এর মান বাইর করি, নিউ সমান হবে ওমেগা বাই 2 নিউ সমান কি হবে? ওমেগা বাই 2 হবে। এবং আমরা এটাও জানি যে, দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে k সমান 2 বাই ল্যামডা। k সমান কত? 2 বাই ল্যামডা। আমরা গত ক্লাসে সেটা আলোচনা করছিলাম, 389 নাম্বার ক্লাসে আলোচনা করছিলাম যে k সমান 2 বাই ল্যামডা, বা এখান থেকে আমরা ল্যামডা সমান লিখতে পারি 2 বাই k। এই দুইটা মান আমি এখানে বসাবো। এখানে যদি আমরা বসাই ওমেগা বাই 2 ইনটু 2 বাই k, ওমেগা বাই 2 ইনটু 2 বাই k। এখানে নিউ এর মান হচ্ছে ওমেগা বাই 2 এবং ল্যামডা এর মান হচ্ছে 2 বাই k। এখান থেকে আমরা লিখতে পারি ভিপি সমান, এটাকে কাটাকাটি করে বাকি থাকবে ওমেগা বাই k। এটাকে 1 নং সমীকরণ দিলাম। এটাকে কি দিলাম? 1 নং সমীকরণ দিলাম। অর্থাৎ যদি কোনো বস্তুর বা কোন কণার কৌণিক কম্পাঙ্ক ওমেগা এবং সঞ্চালক ধ্রুবক বা তরঙ্গ সংখ্যা k হয়, কোন বস্তুর কৌণিক কম্পাঙ্ক ওমেগা বা সঞ্চালক ধ্রুবক বা তরঙ্গ সংখ্যা k হয়, তবে বস্তুটির দশা বেগ বা দা ব্রগলি তরঙ্গ বেগ v সমান হবে ওমেগা বাই k। ওমেগা বাই কি? k। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, তরঙ্গ গুচ্ছ যে গতিবেগে চলে তাকে গুচ্ছ বেগ বলা হয়। তরঙ্গ গুচ্ছ যে গতিবেগে চলে দেখো, আমরা এখানে পেলাম কি? দশা বেগ ভিভি সমান ওমেগা বাই k। আমরা এটা একদম সমীকরণ দিয়ে লিখলাম। এখন আমরা জানি যে তরঙ্গ গুচ্ছ যে গতিবেগে চলে তাকে কি বেগ বলা হয়? গুচ্ছ বেগ বলা হয়। ঠিক আছে? তাহলে গুচ্ছ বেগকে যদি আমি ভিজি দ্বারা প্রকাশ করি, কি দ্বারা প্রকাশ করি? ভিজি দ্বারা প্রকাশ করি, তাহলে ভিজি সমান আমরা লিখতে পারি ডি ওমেগা বাই ডি কে। অর্থাৎ ক্ষুদ্র তরঙ্গ সংখ্যার সাপেক্ষে ক্ষুদ্র কৌণিক বেগের বা কৌণিক কম্পাঙ্কের পরিবর্তন। ক্ষুদ্র তরঙ্গ সংখ্যার সাপেক্ষে ক্ষুদ্র কৌণিক কম্পাঙ্কের পরিবর্তন। এটাকে আমি 2 নং সমীকরণ দিলাম। এটাকে আমি কয় নং সমীকরণ দিলাম? 2 নং সমীকরণ দিলাম। তাহলে এখানে আমি লিখে দিতে পারি গুচ্ছ বেগ ভিজি সমান ডি ওমেগা বাই ডি কে। এটাকে আমি 2 নং সমীকরণ দিয়ে নোট করে রাখলাম, যাতে পরবর্তীতে আমার কাজে লাগে। ধন্যবাদ এহসানুল করিম।
তুমি বিজ্ঞানের স্টুডেন্ট নয় বলে কমেন্ট করে চলে গেলা, সমস্যা নেই, তবে সংযুক্ত থাকলে তুমিও নতুন কিছু শেখার সুযোগ পাবে। আর আমার সাথে যারা সংযুক্ত আছো তোমাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং তোমাদেরকে আমি আবারও অনুরোধ করছি তোমরা প্রত্যেকে তোমাদের ওয়ালে যদি ক্লাসের লিঙ্কটা শেয়ার করে দাও, তাহলে তোমাদের সাথে সাথে তোমাদের সাথে সংযুক্ত থাকা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ক্লাসটা দেখার সুযোগ পাবে। ঠিক আছে, মনে রেখো এমন একটা অসময় চলতেছে বর্তমানে, যে সময়টাতে শিক্ষার্থীরা চাইলেও ক্লাস করার সুযোগ পাচ্ছে না। অর্থাৎ আমরা ক্লাসে বসে ক্লাস করার চেষ্টা করি, ক্লাসে বসে ক্লাস করতে যে মজাটা পায় শিক্ষক বা শিক্ষার্থীরা, যে মজাটা পায় ক্লাসে বসে ক্লাস করতে, সেই মজাটা কিন্তু অনলাইন ক্লাসে নাই। তারপরেও প্রয়োজনের স্বার্থে অনলাইন ক্লাস করতে হচ্ছে। আমি যাতে শিক্ষার্থীদের কোনো ধরনের ক্ষতি না হয়, অর্থাৎ শিক্ষার্থীদেরকে ক্ষতির মুখে পড়তে না হয়, অর্থাৎ শিক্ষার্থীদের যাতে সমস্যা না হয়, সেজন্য আমি সেই করোনার শুরু থেকে, অর্থাৎ করোনা মহামারীর শুরু থেকে আজ পর্যন্ত কোনো গ্যাপ দেওয়ার চেষ্টা করি নাই। প্রত্যেক দিন যেমন পারি ক্লাস নেওয়ার চেষ্টা করছি এবং সামনেও চালিয়ে দেবো। যদি করোনা মহামারী বা করোনা থেকে পৃথিবী সুস্থও হয়ে যায়, তারপরেও চেষ্টা করবো শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাসে আসার। তো এই আশাটা তখনই সার্থক হবে যখন শিক্ষার্থীরা ক্লাসে সংযুক্ত থাকবে, শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত থাকবে। কারণ শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত থাকলে তখন নিজের মধ্যে একটি কি চলে আসে, ক্লাস করার মানসিকতা চলে আসে, অর্থাৎ অনলাইনে ক্লাস করার একটা মানসিকতা চলে আসে বা ক্লাস করতে ভালো লাগে। নিজের ভিতর থেকে ক্লাসটা উপস্থাপনা করার মতন কিগুলি প্রয়োজনীয় জিনিসগুলি ভিতর থেকে বের হয়ে আসে। আর যদি উপস্থিতির সংখ্যা কম হয় তখন কিন্তু ক্লাস করতে ইচ্ছে করে না, যদিও বা তথ্যগুলি ভালোভাবে দেওয়ার চেষ্টা করলেও মন থেকে কিন্তু সেই তথ্যগুলি দেওয়ার ইচ্ছা জাগে না। তাই প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি সংযুক্ত থাকো, ক্লাসে সংযুক্ত থাকো, তাহলে ক্লাসে উপস্থিত থাকো, তোমাদের জন্য লাভ। যেই স্যারেরা ক্লাস করেন সেই স্যারদেরও ক্লাস করতে ভালো লাগবে। আর একজন দুজন উপস্থিত থাকলে সেই ক্ষেত্রে ক্লাস করার মানসিকতা জন্মায় না। তাহলে আমরা এখানে দেখতেছি তরঙ্গ গুচ্ছ যে গতিবেগে চলে সেই বেগকে গুচ্ছবেগ বলা হয় এবং গুচ্ছবেগ bg সমান d ওমেগা dk। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, v বেগে চলমান কোন কণার নিশ্চল বল যদি m0 হয়, v বেগে চলমান কোন কণার নিশ্চল বল যদি কি হয় m0 হয়, v বেগে চলমান কোন কণার নিশ্চল বল যদি m হয়, তার সহযোগী d ব্রগলি তরঙ্গের কৌণিক কম্পাঙ্ক, তার ওই কণাটার সহযোগী d ব্রগলি তরঙ্গে কৌণিক কম্পাঙ্ক এবং তরঙ্গ সংখ্যা এবং কি তরঙ্গ সংখ্যা, আমি এদিকে লিখি কৌণিক কম্পাঙ্ক এবং তরঙ্গ সংখ্যা, এবং কি তরঙ্গ সংখ্যা কৌণিক কম্পাঙ্ক আমরা কি পাইছিলাম, ওমেগা পাইছিলাম। কৌণিক কম্পাঙ্ক ওমেগা এবং তরঙ্গ সংখ্যা যদি কি হয় কে হয়, তবে ওমেগা সমান আমরা কি পারি 2π নিউ। ওমেগা সমান আমরা কি লিখতে পারি 2π নিউ লিখতে পারি। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমরা কি লিখতে পারি, এখানে আমরা জানি যে h নিউ সমান কি, E হচ্ছে শক্তি, H হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, নিউ হচ্ছে কম্পাঙ্ক। কিসের কম্পাঙ্ক? ফোটনের কম্পাঙ্ক। তাহলে ফোটনের কম্পাঙ্ক নিউ সমান আমরা এখান থেকে লিখতে পারি E/h সমান নিউ। E/h সমান কি লিখতে পারি, নিউ লিখতে পারি। সেই মানটা যদি আমরা এখানে বসাই, বসাইলে আমরা এখানে পাবো ওমেগা সমান 2π ইনটু E/h। 2π ইনটু কি/h? E/h। এটা আমরা এখানে পাবো। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা জানি E সমান mc স্কয়ার। E সমান কি স্কয়ার? mc স্কয়ার। অর্থাৎ আইনস্টাইনের শক্তি ভর সম্পর্ক থেকে আমরা জানি যে E সমান mc স্কয়ার। E সমান যদি mc স্কয়ার হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ওমেগা সমান 2π mc স্কয়ার বাই h। 2π mc স্কয়ার বাই কি h। এটা আমরা লিখতে পারি। এটা আমরা কি করতে পারি, লিখতে পারি। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আপেক্ষিকতার যদি তত্ত্ব তৈরি করি, আমরা এখানে আপেক্ষিকতার নীতি যদি আমরা প্রয়োগ করি, এটাকে আমি একটা সমীকরণ দিই, এটাকে সমীকরণ না দিয়ে আমি সরাসরি লিখি, বা এখানে E সমান ছিল
mc স্কয়ার কি সমান mc স্কয়ার, বা আমি এখানে ওমেগা সমান লিখি 2 পাই ইনটু m এর মান হবে, m এর মান কি হবে দেখো আমি একটু নিচে করে লিখি, ওমেগা সমান 2 পাই, m সমান হচ্ছে n নট বাই স্কয়ার রুট অফ 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার বাই h। 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার এটা পুরোটা হচ্ছে কিসের মান, m এর মান। এখানে একটা c স্কয়ার আছে, এখানে একটা কি আছে, c স্কয়ার আছে, কারণ এখানে আমরা লিখব আপেক্ষিকতার ভরের আপেক্ষিকতা হতে, ভরের আপেক্ষিকতা হতে পাই, ভরের আপেক্ষিকতা হতে পাই m সমান m নট বাই স্কয়ার রুট অফ 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার। আমরা আগে কিন্তু আগের অনলাইন ক্লাসগুলিতে কিন্তু এটা কি করছিলাম, ভরের আপেক্ষিকতা প্রমাণ করছিলাম। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমি যদি এখানে একটু ক্যালকুলেশন করে নিই, সেই ক্ষেত্রে আমি এই ক্যালকুলেশনটা ঠিক এভাবেই পাবো, 2 ওমেগা সমান 2 পাই বাই h ইনটু m নট c স্কয়ার বাই স্কয়ার রুট অফ 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার। এটাকে আমি 3 নং সমীকরণ দিলাম। এটাকে আমি কয় নং সমীকরণ দিলাম, 3 নং সমীকরণ দিলাম। এটাকে আমি 3 নং সমীকরণ দিলাম। এখানে প্রিয় শিক্ষার্থী আমি আরেকটু কাজ করব, আরেকটু কাজ করলে আমরা যেটা পাবো সেটা দেখো, আমি এটাকে 3 নং সমীকরণ দিলাম। এখন আমি আবার আমরা কে সমান পেয়েছিলাম 2 পাই বাই ল্যামডা, তাই না? কে সমান 2 পাই বাই ল্যামডা এটা কোথাও লিখছিলাম, কে সমান আমরা পেয়েছিলাম 2 পাই বাই ল্যামডা। এখান থেকে আমরা কি পাই দেখো প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা জানি যে ল্যামডা সমান h বাই v, ল্যামডা সমান কি বাই v, h বাই v। ডায়াগ্রামগুলো তরঙ্গ তত্ত্ব হতে আমরা পাই যে ল্যামডা সমান h বাই v, আবার v ছিল ভরবেগ, ল্যামডা ছিল তরঙ্গ দৈর্ঘ্য, h সমান প্লাঙ্কের ধ্রুবক। এখান থেকে আমরা লিখতে পারি mv, v ছিল বস্তুটির বেগ, কোন বস্তুটির বেগ, যে বস্তুটি গতিশীল ছিল সেই বস্তুটির বেগ ছিল v। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ল্যামডা সমান h বাই mv, ল্যামডা সমান কি h বাই mv। এখন আমি যদি 1 বাই ল্যামডা করি, 1 বাই ল্যামডা করলে এটা উল্টে যাবে, mv বাই h, mv বাই কি h, mv বাই যদি h হয় আমি এখানে 1 বাই ল্যামডার মানটা বসাবো। 1 বাই ল্যামডা যদি আমি মানটা বসাই, k সমান হবে 2 পাই ইনটু mv বাই h, 2 পাই ইনটু কি বাই h, mv বাই h, 2 পাই ইনটু mv বাই h। এখন দেখো প্রিয় শিক্ষার্থী আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারতেছি, আমরা পেয়েছিলাম কি পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম ওমেগা সমান 2 পাই m নট, আমরা ওমেগা সমান কিছুক্ষণ আগে পেয়েছিলাম 2 পাই m নট c স্কয়ার বাই 2 পাই m নট c স্কয়ার বাই, আমরা কিছুক্ষণ আগে পেয়েছিলাম ওমেগা সমান 2 পাই বাই h m নট c স্কয়ার বাই m নট c স্কয়ার বাই 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার। আমরা এটা পেয়েছিলাম কিছুক্ষণ আগে। এই জায়গায় আমি k এর মান বসাবো, কার মান বসাবো, k এর মান বসাবো। k এর মান বসাতে গেলে আমাকে কি করতে হবে দেখো, সরি আমি এখানে না বসিয়ে এই জায়গায় একটু কাজ করি, এই জায়গায় কাজ করলে আমাদের k এর মানটা আমরা এখানে কি পাই দেখো, বা k সমান আমরা এখানে 2 পাই mv বাই h ছিল না, এখানে m এর মানটা বসাবো। m এর মান যদি বসাই তাহলে আমরা m সমান কি পাবো দেখো, বা k ইকুয়াল 2 পাই, এখানে m এর মান পাবো m নট বাই স্কয়ার রুট অফ 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার ইনটু এখানে হবে v, ইনটু কি হবে v, নিচে হবে h। তাইলে একটু বোঝার চেষ্টা করিও প্রিয় শিক্ষার্থী, আমরা ওই যে ইয়াতে না বসিয়ে 3 নং সমীকরণে না বসিয়ে আমি k এর মানে এই যে গতিশীল অবস্থায় ভর বা পরিবর্তনশীল ভর m এর মান বসাবো। m সমান আমরা পেয়েছিলাম m নট বাই স্কয়ার রুট অফ 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার ইনটু v বাই h, ইনটু v বাই কি h। এখন আমি উপরে লিখে একটু মুছে দিচ্ছি, মুছে দিলে আমরা কি পাবো দেখো, ভাগ k ইকুয়াল, আমি এটা একটু নিচে নামিয়ে দেব, তাহলে আমরা নিচে নামিয়ে দিলে কি পাবো 2h বাই 5, সরি 2 পাই বাই h, 2 পাই বাই h ইনটু m নট v বাই
স্কয়ার রুট অফ 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। এটাকে 4 নং সমীকরণ দিলাম। এটাকে কয় নং সমীকরণ দিলাম? 4 নং সমীকরণ দিলাম। 2 5 ইনটু m নট v বাই স্কয়ার রুট অফ 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। স্কয়ার রুট অফ 1 মাইনাস বি স্কয়ার বাই কি সি স্কয়ার। এখন দেখো ওমেগা এবং কে উভয়ই v এর ফাংশন। ওমেগা এবং কে উভয়ই কি এর ফাংশন? v এর ফাংশন। অর্থাৎ কৌণিক কম্পাঙ্ক ওমেগা এবং তরঙ্গ সংখ্যা কে দুইটাই দশা বেগ বা পদার্থের বেগ কণার বেগ v এর ফাংশন। কণার বেগ কিসের ফাংশন? v এর ফাংশন। তাহলে আমরা এখানে লিখতে পারি ওমেগা এবং কে উভয়ই v এর ফাংশন। v এর ফাংশন বা কি? অপেক্ষক। v এর ফাংশন বা অপেক্ষক। ওমেগা এবং কে উভয়ই v এর ফাংশন। সুতরাং আমরা লিখতে পারি vg ইকুয়াল আমরা লিখতে পারি যে আমরা আগে পেয়েছিলাম vg সমান dw বাই dk। dw বাই কি পেয়েছিলাম? dk পেয়েছিলাম। আমি এখন এটাকে এভাবে লিখতে পারি dw বাই, দেখো কাইন্ড আমি কিভাবে লিখতেছি, dw বাই dv সমান dk বাই dv। না বুঝতে আমাকে জানাতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমি চেষ্টা করব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। এখানে এই জিনিসটাকে আমি এভাবে লিখছিলাম, কাইন্ড একটু দেখবা প্লিজ। dw বাই dv ভাই dk বাই dv। এটার মানে হচ্ছে ঠিক এরকম, dw বাই dv বাই dk বাই dv সমান হচ্ছে dw বাই dv ইনটু dv বাই dk। dv চলে গেলে আমার আবার dw বাই কি থাকবে? dk থাকবে। আমি এটাকে 5 নং সমীকরণ দিলাম। এটাকে কয় নং সমীকরণ দিলাম? 5 নং সমীকরণ দিলাম। তাই একটু বোঝার চেষ্টা করব। আমরা পাইছি vg সমান dw dk w বা dw dk dk। এখন এটা থেকে আমি কি করছি? হর এবং লবকে dv দ্বারা ভাগ করছি। dw dv ভাই dk dv, dw dv বাই dk dv। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন এই 5 নং সমীকরণ হতে আমরা dv অফ w বের করব। dv অফ w বের করব। 5 নং সমীকরণ হতে 5 হতে dv w সমান ddw যখন আমরা w এর মান পাইছি, সরি ওমেগা সমান, ওমেগার মান পেয়েছিলাম আমরা, এটা ওমেগা w নয়, এখানে একটু মনে রাখবা এটা ওমেগা। এই ওমেগার মান আমরা পেয়েছিলাম কি পেয়েছিলাম? 2 5 বাই h m not c স্কয়ার বাই স্কয়ার রুট অফ 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। স্কয়ার রুট অফ 1 মাইনাস k স্কয়ার বাই c স্কয়ার v স্কয়ার বাই c স্কয়ার। এটা আমরা পেয়েছিলাম। কি পাইছিলাম? dv ওমেগার মান পাইছিলাম 2 5 বাই h m not c স্কয়ার বাই স্কয়ার রুট অফ 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। একদম ইজি একটা টপিক, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করলে তোমরা খুব সহজেই বুঝতে পারবা। এখানে m not 2 5 বাই h এগুলো ধ্রুব রাশি, এগুলো আমি কি করে দেব? বের করে দেব। m not 2 5 বাই h এগুলো ধ্রুব রাশি, এগুলো আমরা কি করে দেব? বের করে দেব। বের করে দিলে আমরা কি পাই দেখি? আমরা এখানে পাবো 2 5 বাই h 2 5 m not বাই h, আমি c স্কয়ার সহ বের করে দিলাম 2 5 m not c স্কয়ার বাই h। এটাকে আমি কি করব? ডিফারেনশিয়েট করব। এটাকে ডিফারেনশিয়েট করলে dv অফ 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার হোল ইনভার্স হাফ। হোল ইনভার্স কত? হাফ। হোল ইনভার্স হাফ বলে আমি এটাকে এটা যেরকম আছে সেরকম লিখে দেব 2 5 m not c স্কয়ার বাই এখানে h, এখানে এটাকে ডিফারেনশিয়েট করলে প্রথমে এটা পুরোটাকে আমি x করব। x করে ডিফারেনশিয়েট করলে আমরা পাবো ddv অফ x হোল ইনভার্স হাফ, মানে হচ্ছে দেখো মাইনাস হাফ, অর্থাৎ ddx অফ x টু দি পাওয়ার n। সূত্রটা ছিল এরকম, ddx অফ x to the power n সমান n into x to the power n minus 1, n into x to the power n minus 1। এখানে n মানে হচ্ছে মাইনাস হাফ, এই মাইনাস হাফ দিলাম। তারপরে x মানে হচ্ছে 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার মাইনাস হাফ মাইনাস 1, মাইনাস হাফ মাইনাস 1, অর্থাৎ n minus 1। এখানে দেখো প্রিয় শিক্ষার্থী, এটা x ছিল না, এটা কি ছিল না? x ছিল না, তাই এটাকে আবার ডিফারেনশিয়েট করতে হবে। এটাকে যদি আমি আবার ডিফারেনশিয়েট করি তাহলে আমরা কি পাই দেখো? এটাকে আমরা আবার ডিফারেনশিয়েট করলে আমরা পাবো ddv 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার, 1 মাইনাস v স্কয়ার বাই কি স্কয়ার? c স্কয়ার। আমি এগুলো মুছে দিচ্ছি, কাইন্ডলি একটু দেখবা প্লিজ। আমি মুছে দেওয়ার পরে আমার থাকতেছে আমাদের থাকতেছে কি থাকতেছে দেখো, bg সমান, সরি dw dv
ডিডিবি ওমেগা সমান আমরা এখানে পাবো দেখো এখান থেকে 2 5 এই যে এখানে 2 2 কাটাকাটি দিয়ে দিই 2 2 যদি কাটাকাটি দিই আর বাকি থাকবে কি 5m0 c²/h 5m0 c²/h এখানে একটা মাইনাস আছে আমি মাইনাসটা সামনে দিয়ে দিচ্ছি 5m0 c²/h এখান থেকে আমরা পাবো এখানে আমরা পাবো 1 v²/c² এটা যোগ করলে -3/2 হবে -3 কত হবে 2 হবে এটা -3/2 হবে যদি -3/2 হয় এখানে এই পাশে যদি আমি এখন ডিফারেনশিয়েট করি 1 কে ডিফারেনশিয়েট করলে 0 হয়ে যাবে 1 কে ডিফারেনশিয়েট করলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে তাহলে 0 মাইনাস এই যে 1/c² এটা ধ্রুব রাশি যেরকম আছে সেরকম থেকে যাবে 1/c² ধ্রুব রাশি যেরকম আছে সেরকম থেকে যাবে b² কে ডিফারেনশিয়েট করলে 2b হয়ে যাবে b² কে ডিফারেনশিয়েট করলে কি হবে 2b হবে 2b হবে যদি 2b হয় তাহলে আমরা কি পাবো দেখো এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি আমরা ক্যালকুলেশন করলে পাবো আমরা ক্যালকুলেশন করলে কি পাবো দেখো প্রিয় শিক্ষার্থী আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ করে দাও এটা শূন্য শূন্য হলে এটা আর দরকার নেই এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ করে দাও গুণ করলে আমরা কি পাবো মাইনাসে মাইনাসে প্লাস পাবো মাইনাসে প্লাস পাবো তাহলে আমরা এখানে কি পাবো দেখো এই যে এখানে একটা c² আছে না এই c² এর সাথে এই c² কাটাকাটি দাও তাহলে আমাদের থাকবে মাইনাসে মাইনাসে প্লাস 2 5m0v 2 5m0v 2 এই যে 2 এই 2 এই 5m0v এটা থাকবে এবং নিচে থাকবে h নিচে থাকবে কি h এটাকে আমি নিচে নামাই দেব এটাকে যদি নিচে নামাই দিই উপরে একটা 1 আসবে এবং 1 v²/c² হোল টু দি পাওয়ার 3/2 হবে হোল টু দি পাওয়ার কত হবে 3/2 হবে অর্থাৎ আমরা পাচ্ছি এক কথায় ডিডিবি ওমেগা সমান 2 5m0/h into v into 1/1 minus v²/c² whole to the power 3/2 whole to the power 3/2 এখন আমি db of k সমান একটু বের করব এবং db of k সমান একইভাবে আগের মতো db of আমার এখানে k এর মান ছিল 2 5m0 আমার k এর মান কত ছিল k এর মান ছিল 2 5m0 v/square root of 1 minus v²/c² square root of 1 minus v²/c² অর্থাৎ আমরা এখানে পাইছিলাম 2 5m0 v/h into v/square root of 1 minus v²/c² 1 minus v²/c² এটাই আমরা k এর মান পাইছিলাম এটাই আমরা কি পাইছিলাম k এর মান পেয়েছিলাম k এর মান এখানে যদি আমরা ক্যালকুলেশন করি দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি এই টোটাল ক্যালকুলেশনটা সমাকলনটা তোমরা জানো এই ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে যে মানটা পাবো সেই মান হবে তাই একটু দেখবা আমি পুরোটা হিসাব করতেছি না অনেক লম্বা হিসাব হবে তোমরা এই হিসাবটা নিজেরা করে নেবা এই হিসাবটা করলে আমরা যে মানটা পাবো সেই মানটা হবে 2 5m0/h 1 minus v²/c² whole to the power 3/2 হবে অর্থাৎ আমি আগেরটা যেভাবে হিসাব করছি ঠিক একইভাবে যদি এই রাশিটাকে হিসাব করি তাহলে আমরা পাবো এই রাশিটাকে হিসাব করলে আমরা পাবো db of k সমান db of 2 5m0/h v/square root of 1 minus v²/c² equal 2 5m0/h 1 minus v²/c² whole to the power 3/2 একদম ইজি জিনিস তাহলে আমরা ddb of ওমেগা এবং ddb of k এর মান পেলাম এখন 5 নং সমীকরণে এই মানগুলি বসাই দেব 5 নং সমীকরণে যদি এই মানগুলি বসাই দিই তাহলে আমরা কি পাই দেখো 5 হতে পাই dg সমান d ওমেগা db/dk dk কি db এখন আমরা এখানে মানগুলি বসাবো মান বসালে দেখো উপরে থাকবে 2 5m0 v/h 2 5m0 v/h ইনটু এখানে আছে 1 minus v²/c² 1 minus v²/c² 3/2 নিচে থাকবে নিচে db of k এর মান আমরা পেলাম 2 5m0/h 2 5m0/h into 1 minus v² by c² whole to the power 3/2 এটা কাটাকাটি যাবে
তাহলে এটা কি যাবে কাটাকাটি যাবে। একইভাবে এই অংশটার সাথে এই অংশটা কাটাকাটি যাবে। অর্থাৎ আমরা দেখতেছি যে ডান পাশে শুধুমাত্র ভি থাকতেছে, ডান পাশে শুধুমাত্র কি থাকতেছে ভি থাকতেছে। বা আমরা এখানে লিখতে পারি ভিজি সমান ভি, ভিজি সমান ভি। আমাদের প্রশ্ন ছিল দা ব্রগলির তরঙ্গবেগ গতিশীল অবস্থায় কোন বস্তুর দা ব্রগলির তরঙ্গবেগ গতিশীল অবস্থায় কোন বস্তুর দা ব্রগলির তরঙ্গবেগ অবশ্যই কিসের সমান হবে গুচ্ছ বেগের সমান হবে। অবশ্যই কিসের সমান হবে গুচ্ছ বেগের সমান হবে। অর্থাৎ কোন তরঙ্গ কোন বস্তুর তরঙ্গ যদি সামনে গতিশীল হয় সেই বস্তুর তরঙ্গটা অবশ্যই অনেকগুলি তরঙ্গের উপরিপাতনের ফলে যে একটি গুচ্ছ বেগ সৃষ্টি হয় সেই গুচ্ছ বেগ অবশ্যই কোন একটি তরঙ্গের বেগে সমান হবে, কোন একটি তরঙ্গ বেগে সমান হবে। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা তরঙ্গের দাব্রগ্নি তরঙ্গের দশাবেগ বা তরঙ্গ বেগ এবং গুচ্ছ বেগ কি জিনিস এবং তাদের মধ্যে যে সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কটা বুঝতে পারছো। আমি দশাবেগের আরেকটু সুন্দর করে সংজ্ঞা দেব। দেখো তরঙ্গের দশা সময়ের সাথে তরঙ্গের দশা সময়ের সাথে যে হারে পরিবর্তিত হয় তাকে দশাবেগ বলে। তরঙ্গের দশা সময়ের সাথে যে হারে পরিবর্তিত হয় তাকে কি বলা হয় দশাবেগ বলা হয়। দশাবেগ বা কণার বেগ, দশাবেগ কণার বেগ বা আলোর বেগ অপেক্ষা কি হয় বেশি হয়। দশাবেগ কণার বেগ বা আলোর বেগ অপেক্ষা কি হতে পারে বেশি হতে পারে। এবং গুচ্ছবেগ বা গ্রুপ ভেলোসিটি মানে হচ্ছে যে ভিন্ন কম্পাঙ্কের একাধিক সাইন তরঙ্গের উপরিপাতনের ফলে তরঙ্গরূপটি কি হয় পরিবর্তিত হয় এবং এই পরিবর্তিত তরঙ্গ নতুন একটি লব্ধি তরঙ্গ তৈরি করে, লব্ধি তরঙ্গ তৈরি করে। আমি আবার বলতেছি ভিন্ন কম্পাঙ্কের একাধিক সাইন তরঙ্গ পরস্পরের উপর উপরিপাতনের ফলে এই তরঙ্গরূপটি পরিবর্তিত হয়ে নতুন একটি পরিবর্তনশীল কম্পাঙ্কের কি বেগ তৈরি হয় লব্ধি বেগ বা লব্ধি তরঙ্গ তৈরি হয়। এই লব্ধি তরঙ্গের বেগ বা লব্ধি বেগকে বা তরঙ্গগুচ্ছের বেগের সমষ্টিকে বা তরঙ্গগুচ্ছ যেই বেগে গতিশীল হয় সেই বেগকে বলা হয় গুচ্ছবেগ। প্রিয় শিক্ষার্থী আজকে এই পর্যন্ত, আর বেশি কিছু আলোচনা করার মতো সময় আজকে নেই, আমি খুব বেশি ব্যস্ত। তো তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো, যাদের মোবাইলে আমাদের কলেজ থেকে ফর্ম ফিল আপের SMS গেছে, সেটা বিজ্ঞান বিভাগ হোক, মানবিক বিভাগ হোক এবং বাণিজ্য বিভাগ হোক গেছে, যাদের মোবাইলে ফর্ম ফিল আপের SMS গেছে তোমরা অবশ্যই অনলাইনে টাকাটা জমা দিয়ে দেবে। এবং যাদের মোবাইলে এখনো পর্যন্ত SMS যায় নাই তোমরা গ্রুপ অনুযায়ী, যেমন বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট হলে আমার সাথে কলেজে এসে যোগাযোগ করো, আর মানবিক বিভাগের শিক্ষার্থী হলে তোমরা নুরুল হুদা স্যার অথবা ফিরোজ স্যারের সাথে কলেজে এসে যোগাযোগ করো, এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থী হলে তোমরা দিদার স্যার এবং নজরুল স্যারের সাথে এসে যোগাযোগ করো। কারণ আজকেই মনে হয় শেষ ডেট, ফর্ম পূরণের আজকেই হয়তো শেষ সময়। সুতরাং যাতে পরবর্তীতে সমস্যা না হয় সেজন্য দ্রুত সময়ের মধ্যে এসেই কলেজে এসে বা যে কোনোভাবে তোমরা স্যারদের সাথে যোগাযোগ করার চেষ্টা করো। ভালো থেকো, দোয়া করিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।